স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের সীমানা মাত্র 72 বর্গ কিলোমিটার। দেশের মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন এটি। সীমানা বাড়াতে প্রস্তাবনা গেলেও তা আটকে আছে সরকারি সিদ্ধান্তের কারণে। তবে বড় বাধা হতে পারে প্রস্তাবিত এলাকার মধ্য থেকে দুটি পৌরসভা। এসে বাপ্পির ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদ জানাচ্ছেন বিস্তারিত। ব্রিটিশ শাসনামলে গোড়াপত্তন এই শহরের 10,000 জনসংখ্যার পৌরসভা এখন 10 লাখ মানুষের সিটি কর্পোরেশন। তবে আয়তনে দেশের অন্য সিটি কর্পোরেশনগুলোর তুলনায় ছোট। আগের মেয়াদে সীমানা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন, তবে ছন্দপতনে সেই প্রক্রিয়া থমকে যায়। নগরীর আয়তন বাড়িয়ে 272 বর্গ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছেন মেয়র। এবার দায়িত্ব নিয়েই সেই প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগী হয়েছেন। যে কাজগুলি চলমান ছিল সেগুলি 13 সালের পর থেকে প্রায় 5 বছর একেবারে বন্ধ ছিল, কোনো অগ্রগতি সেগুলোতে হয়নি। ফলে এবার এসে আমি সেগুলোকেই সমাপ্ত করার জন্য উদ্যোগ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চেয়ে পাঠানো প্রতিবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে জেলা প্রশাসন। সীমানা বাড়াতে মত দিয়েছে কৃষিসহ 3টি দপ্তর। তবে আয়তন বাড়াতে বড় বাধা হতে পারে প্রস্তাবিত এলাকার মধ্যে থাকা 2 পৌরসভা। ওই এলাকার নাগরিকরা প্রস্তুত নন এমন দাবি পৌর মেয়রদের। সিটি কর্পোরেশনে অবশ্যই ঢুকতে চাবো না, কারণ এই সাম্প্রতিক নির্বাচন হলো, যদি সিটি কর্পোরেশন নিবে তাহলে এই নির্বাচন করালো কি জন্য? ট্যাক্স এবং বিভিন্ন যে ডিমান্ডগুলো সিটি কর্পোরেশনের ভিতরে, সে তুলনায় আমাদের পুরো এলাকায় খুবই কম। এই কারণে মানুষের আগ্রহটা সিটি কর্পোরেশনে যাওয়ার ব্যাপারে আগ্রহ নেই। শুধু সীমানা বাড়ানো নয়, নাগরিক সেবা যাতে নিশ্চিত করা যায় সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ এই সুশাসন বিশ্লেষকের। বিদ্যমান যে আমাদের নাগরিক সেবা, এই নাগরিক সেবাটি আগে নিশ্চিত করা দরকার। এটি নিশ্চিত করে প্রয়োজনে সিটি আওতা বাড়তে পারে। মহানগর পুলিশের সীমানা বেড়েছে 4 থেকে এখন নগর পুলিশের থানা 12টি। এটিকে সীমানা ধরেই মন্ত্রণালয়ে গেছে প্রস্তাব সিটি কর্পোরেশন এলাকা বাড়ানো। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। গেল কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 84 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 10 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 7 জনের মৃত্যু হয়েছে। বরিশালের শেরেবাংলা হাসপাতালের করোনা ওয়ার্ডে 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকালের চেয়ে আজ মৃত্যুর হার কমেছে। আজ 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 3 জন, কুষ্টিয়ায় 6 জন, যশোরে 2, বগুড়ায় 8 ও ফরিদপুরে 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতেও কমেছে রোগীর চাপ, তবে এখনো কোনো কোনো হাসপাতালে আইসিইউ সংকট রয়েছে। করোনা পরিস্থিতি ও টিকাদান কার্যক্রমের খবর জানাতে কুষ্টিয়া ও চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদুজ্জামান। আমরা কথা বলছি তার সাথে। জাহিদ, আপনার কাছে জানতে চাইবো যে সীমান্তবর্তী এলাকা জেলাতে আসলে করোনার সংক্রমণ কিছুটা কমেছে আমরা জেনেছি, কিন্তু হাসপাতালগুলোর চিত্র কেমন এবং টিকাদান কর্মসূচি কেমন চলছে? ধন্যবাদ আফরিন। আমি আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটি 250 শয্যার। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই হাসপাতালের 250 শয্যার মধ্যে 200 শয্যাই করোনা ডেডিকেটেড করা হয়, এবং এরপর থেকে আমরা দেখেছি যে রোগীর চাপ গত জুন এবং জুলাই মাসে ব্যাপক আকারে বাড়তে থাকে, এবং তখন কিন্তু এই 200 যে বেড করোনার জন্য নির্ধারণ করা হয়, সেই 200 বেডের বিপরীতে আমরা 300 এবং 300-র উপরেও রোগী এখানে ভর্তি হতে দেখেছি, যার পরিপ্রেক্ষিতে আমরা করোনা রোগীদের মতো সেন্সিটিভ রোগীদের হাসপাতালের বেডের বাইরে, করিডরে, বারান্দায়, এমনকি সিঁড়িঘরে তাদেরকে চিকিৎসা নিতে দেখেছি। সেই পরিস্থিতির এখন অনেকটা উন্নতি হয়েছে, এবং এই মুহূর্তে এই হাসপাতালে করোনা এবং এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন 187 জন। আপনি বুঝতে পারছেন যে আরও 13টি বেড এখন ফাঁকা আছে, অর্থাৎ হাসপাতালে করোনা রোগীর চাপ অনেকাংশে কমেছে। আর গত 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে 6 জনের। এই মিলিয়ে মোট
এই জেলায় 682 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হারও কিন্তু কমে এসেছে, শনাক্তের হার 20-এর নিচে নেমে এসেছে। আমি তারা দেখেছি 19.79 শনাক্তের হার গত 24 ঘন্টায়, এবং 288 নমুনায় 57 জন নতুন করে শনাক্ত হয়েছে। আমি একটি তথ্য একটি তুলনামূলক গ্রাফ দিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করোনা সংক্রমণ কমেছে। গত জুলাই মাসের প্রথম 7 দিনে আমরা এখানে মৃত্যু দেখেছি 78 জনের এবং শনাক্ত হয়েছিল 1615 জনের, এবং সর্বশেষ গত 7 দিনে এখানে কিন্তু এখন মৃত্যু মাত্র 42 জন এবং শনাক্ত হয়েছে 891 জন। এই যে পরিস্থিতি, এই উন্নতি হচ্ছে, এতে কিন্তু চিকিৎসকরা বলছেন যে এখনই এই উন্নতির কথাটা তারা বলতে চাচ্ছে না। তারা বলছেন যে আরও কয়েকদিন অবজার্ভ করার পরেই তারা বলতে পারবেন। আর টিকাদান কার্যক্রম কিন্তু কুষ্টিয়াতে চলছে। অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজের টিকাও ইতিমধ্যে যারা বাকি ছিল তারা নিয়েছেন, এবং সিনোফার্মের টিকাদান কিন্তু পুরোদমে চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। আফরিন। জাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবারে চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জয়, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে, প্রতিটি কেন্দ্রের অবস্থা আপনি কেমন দেখছেন, এবং সেখানে আসলে ভোগান্তির কোনো চিত্র আছে কিনা, সাধারণ মানুষ কি বলছে? ধন্যবাদ আফরিন। শুরুতে আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই নিউজ 24-এর দর্শকদের, চট্টগ্রামের সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছে। এমনকি মৃত্যু দেখা যাচ্ছে প্রতিদিন যে হারে এর আগে 1 সপ্তাহে আগে যেভাবে বেড়েছিল সেভাবে নেই। এখন আজকে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। কিন্তু টিকাদান কেন্দ্রগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 4টা পার হয়েছে, বিকেল 4টা পার হলেও দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজের টিকা কিন্তু এখনো পর্যন্ত নিচ্ছে। আমরা এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা টিকা দিচ্ছেন। এখন কি পরিমাণ মানুষ টিকা পেয়েছে আমি একটু জানতে চাচ্ছি, আর টিকার কি কোনো সংকট আছে কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমাদের 4 দিন গ্যাপ ছিল, 4 দিন গ্যাপের পর আজকে প্রথমে আমরা সিনোফার্ম এবং মডার্নার সেকেন্ড ডোজ শুরু করেছি। সিনোফার্ম আমার আজকে সকাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 2100 আজকে সারাদিনে, এবং মডার্নার সেকেন্ড ডোজ আমরা ভ্যাকসিন দিয়েছি আজকে 1100। সো টোটাল আজকে প্রায় 3300-এর মতো ভ্যাকসিন আমাদের দেওয়া হয়েছে। আর এখন দ্বিতীয় সেশনে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকার টিকা আমাদের, এবং আজকে টার্গেট হচ্ছে 700 অ্যাস্ট্রাজেনিকার জন্য। আর আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যারা বিদেশগামী যাত্রী, যারা পাসপোর্ট নিয়ে আসছেন, তারা আপনারা একটু খুব সাবধানে এন্ট্রিটা করবেন। আজকে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রত্যেকে ম্যাক্সিমামই কিন্তু তাদের এন্ট্রি করার সময় ডেটটা ভুল হচ্ছে, যার কারণে তাদের কোয়ারেন্টাইনের ডেটে তাদের সমস্যাটা হচ্ছে। সো আমি যেটা বলবো, আপনারা অবশ্যই এন্ট্রি দেওয়ার আগে, ভ্যাকসিনটা পরে, আগে এন্ট্রি দেওয়ার সময় নিজেদের ডেট এবং ভ্যাকসিনের নামটা খেয়াল করে এন্ট্রি দেন, তাড়াহুড়া করবেন না। মডার্নার টিকা সংকট এরকম তথ্য আমাদের হাতে এসেছে, আসলে কি সংকট কিনা? এখনো পর্যন্ত আমি যতগুলো SMS পাঠিয়েছি, আমার কেন্দ্রে এখনো পর্যন্ত সংকট হওয়ার কথা না আগামী 1 মাস পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে চিকিৎসকরা যেমনটা আপনাকে জানিয়েছে, মডার্নার টিকা এখনো পর্যন্ত চট্টগ্রামের সব কেন্দ্রে কিন্তু দেওয়া হচ্ছে। তারা বলছেন যেভাবে কিন্তু আসলে সংকটের গুজব ছড়িয়ে পড়ছে, সেইভাবে সংকট হচ্ছে না, তেমনিভাবে মানুষকে কিন্তু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ ফিরে যাচ্ছি আপনি। জয়, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন করোনা টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য। করোনা প্রকোপের মধ্যেই বরিশালে হানা দিয়েছে ডেঙ্গু, একই সাথে বেড়েছে মশার উৎপাত। এমন বাস্তবতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নগরবাসী। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবশ্য সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরিশালে সারা বছরই কম বেশি থাকে মশার উপদ্রব, তবে সাম্প্রতিক সময়ে তা বেড়েছে কয়েক গুণ। অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের ওষুধ দেওয়ার পরও কমছে না মশা। দিনের বেলাও মশারির মধ্যে থাকতে হচ্ছে। করোনার ভয়াবহতার মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। দিনের বেলা সারাদিন মশারি টানাই রাখতে হয়, বাচ্চাদের পড়াশোনা মশারির মধ্যে করতে হয়। ওষুধ পানি দিয়ে যদি ডেঙ্গু মশাগুনা যদি বাহির দিয়ে সরাইতে পারে, এটা তো অনেক ভালো হয়। মশা নিধনে ঝটিকা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রতিদিন 2 বেলা করে ওষুধ দেওয়া হচ্ছে। 2টা মেশিন চাইছে, ফকার মেশিন। আমি 10টা মেশিন কিনে দিছি।
প্রতি 3টি ওয়ার্ডের জন্য একটা মেশিন বরাদ্দ করে দিয়েছি। যে ধরনের ওষুধ লাগে সেটা আমরা ব্যবহার করব, কারণ দিস ইজ দ্য বেসিক নিড আমার জনগণের। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের নিজেদের কিন্তু আমাদের পরিচ্ছন্নতার জন্য, আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের পরিবেশ ভালো রাখার জন্য আমাদেরকে নিজেদের উদ্যোগী হতে হবে। আর ডেঙ্গু মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। শেরেবাংলা মেডিকেল কলেজে 3টা ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আমার উপজেলা থেকে এখনো কোনো শনাক্তের খবর আমরা পাইনি, তবে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে করোনার পাশাপাশি যেন ডেঙ্গু টেস্টও করা হয়। আপনারা জানেন যে করোনার যে সাইন সিমটম প্রায় একেবারেই মিলে যায় ডেঙ্গু সাইন সিমটমের জন্য। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের তৎপরতা আরও বাড়ানোর দাবি নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন নারী ও 4 জন পুরুষ রয়েছেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানিয়েছে, সকাল 7:30টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার 6 যাত্রী। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। আহত এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি এবং কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 6 জন লোক মারা যায়। তাৎক্ষণিকভাবে আমরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। দেশ সংবাদের এই পর্যায়ে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশ সংবাদ। রংপুরে তিস্তা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে গঙ্গাচড়া, কাউনিয়া সহ বেশ কয়েকটি ইউনিয়নের বসত বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। অবশ্য ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো জায়গা জমি নাই, এখন টাকা পয়সা নেই, কি দিন জমি জমা নেই। এখন ওই যে আস্থায় কেন্দ্র শুনতে পারছি। তিস্তায় ঘরবাড়ি হারিয়ে এখন কোথায় যাবেন জানেন না রংপুরের গঙ্গাচড়ার চর বিনবিনার মোমেনা বেগম। ভাঙনের কবলে পড়ে তার মতো আরো অনেকেরই এখন করুণ পরিস্থিতি, আশ্রয় নিচ্ছে রাস্তাঘাট সহ অন্যের জমিতে। গত কয়েকদিনে উজানের ঢলে পানি বৃদ্ধি ও কমায় তিস্তায় শুরু হয়েছে তীব্র ভাঙন। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার 12টি ইউনিয়নের অন্তত 40,000 মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীগর্ভে বিলীন হয়েছে 1.5 শতাধিক বসতবাড়ি, ফসলি জমি আর হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা। ভাঙনের শিকার পরিবারগুলো তাদের বাড়িঘর অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। তারা বলছে, প্রতি বছর শুধু বন্যা মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করে। তিস্তা গতবারের চাইতে এবার অনেক বেশি দ্রুত গতিতে ভাঙতেছে। এমন কোনো জায়গাটা নেই যে আমরা রাতে ওইখানে ঘুমাবো ভালো করে। তবে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার 2 মাস আগে থেকে আমরা দুর্বল বাঁধ চিহ্নিত করে মেরামত করে আসছি। প্রায় 45 কোটি টাকা দিয়ে আমার এই রংপুর বিভাগে যত 1000 কিলোমিটার বাঁধ আছে, সেটাকে আমরা যেসব দুর্বলতম স্থান আছে ওগুলো চিহ্নিত করে আমরা মেরামত কাজ করতেছি। প্রতি বছরই করুণ বাস্তবতার শিকার তিস্তাপাড়ের মানুষ। ত্রাণ নয়, ভাঙন রোধে টেকসই সমাধান চায় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গড়াই নদীতে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। রোববার ভোর 5:30টার দিকে সংযোগ সড়ক সহ বাঁধের 48 মিটার নদী গর্ভে চলে যায়। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু। গত বছরের অক্টোবরে প্রথম ধস দেখা দেয় এই সেতুর প্রতিরক্ষা বাঁধে। বর্ষা মৌসুমের আগে তা মেরামত না করায় এবার বাঁধের সংযোগ সড়ক সহ 48 মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ইতিমধ্যে একটি বসত ঘর সরিয়ে নিতে হয়েছে। পানির মধ্যে থেকে বুড়বুড়ি উঠতেছিল, উঠতে উঠতে তারপর একে একে মনে করেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো সব ভেঙে চলে গেছে। 8-10 মাস আগে এই ধসটা হয়েছিল,
তো কিন্তু এলজিডি ভবন আমাদের কোনো পদক্ষেপ নিয়নি। সেতু ও প্রতিরক্ষা বাঁধের নির্মাতা ও তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রকৌশলীরা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভাঙনের স্থান পরিদর্শন করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। উদ্যোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, স্যার বললেন যে এটা লোকালি পানি উন্নয়ন বোর্ডের সাথে একটু আলাপ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেটা এই ভাঙন রোধ করার জন্য। ওয়াটার বোর্ডের সঙ্গে আমরা সমন্বয় করে এটা যাতে আজকের ভিতরেই যেন এই বালির বস্তা হোক বা এই ধরনের কোনো যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা দেওয়ার ব্যবস্থা নিয়ে আমরা এখানে প্রোটেকশনের ব্যবস্থা করব। তবে ঢাকা অফিস থেকে বরাদ্দ আসলেই মেরামত কাজ শুরু করতে পারবে বলছে এলজিইডি। কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর সামান্য ভাটিতে এই প্রতিরক্ষা বাঁধের ভাঙনে আতঙ্কের মধ্যে পড়েছে হরিপুর এলাকার মানুষ। তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে এলাকার জনপদ এবং সেতু দুটিই হুমকির মুখে পড়বে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। মাদারীপুরের কালকিনিতে নিজাম সর্দার নামে এক পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, রোববার রাত 11টার দিকে বাড়ি থেকে বের হন নিজাম সর্দার। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সোমবার ভোরে বাড়ির সামনের একটি গাছে নিজামের 2 হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। যশোরের চৌগাছায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকাল 7:30টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে মধু দাস নামে এক শ্রমিক। বেশ কিছু সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলে সাগরও ওই ট্যাঙ্কিতে নামে। পরে ওই বাড়ির লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পিতা পুত্রের মৃতদেহ উদ্ধার করে। ট্যাঙ্কির মধ্যে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার মেসেজ আসলেও টাকা যোগ হচ্ছে না মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। এই অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। সহায়তার অর্থ না পেয়ে অনেক দরিদ্র মানুষ হতাশা প্রকাশ করেছেন। তদন্ত সাপেক্ষে অর্থ ফেরতেরও দাবি তাদের। হুমায়ুন কবির সূর্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইনি রোশনা বেগম, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিন্দা। করোনাকালে তার পরিবারের আয় রোজগার নেই বললেই চলে। এর আগে দুবার 2,500 টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেও এবার পাননি। গেল জুলাইয়ের মাঝামাঝি তার মোবাইলে অর্থপ্রাপ্তির মেসেজ আসে, কিন্তু পরে এজেন্টের কাছে টাকা তোলার সময় দেখতে পান কোনো টাকা আসেনি। 2 বার টাকা যোগ হয়েছে, 1 বার টাকা যোগ হয় নাই। মেসেজ আসছে কিন্তু দোকানে যা ফেরত আসছে। এই অভিযোগ শুধু একজনের না, একই ইউনিয়নের বাসিন্দা অর্চনা রানী, রাজাকান্ত, রবিচন্দ্র সহ অনেক সুবিধাভোগী একই কথা বলছেন। ফুলবাড়ী উপজেলায় অনেকে 2 বার 3 বার করেও অর্থ পেয়েছেন, আবার অনেকে একবারও পাননি। মেসেজ আসছিল তবে টাকা পাই নাই, আবার দ্বিতীয়বারও মেসেজ আসছিল কোনো টাকা পাই নাই। সরকার 2,500 টাকা দিবেন, মোবাইলে মেসেজ আসছে টাকা পাই। প্রথম রাউন্ডে 2500 টাকা পাইছি, দ্বিতীয় রাউন্ডে পাই নাই, এবং এই যে তৃতীয় রাউন্ডে আমার টাকা আসে নাই। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আসলে এটি খতিয়ে দেখার জন্য, যে যারা পাচ্ছে আবার কেউ ডাবল পাচ্ছে, কেউ পাচ্ছে না, মেসেজ আসতেছে, এটি যেন দেখা হয়, তাহলে পরিবারগুলো উপকৃত হবে। প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা যোগ না হওয়ার ঘটনা প্রতারণা কিংবা প্রযুক্তিগত ত্রুটি হতে পারে বলে মনে করেন আইনজীবীরা। ডিজিটাল নিরাপত্তা আইনে এর প্রতিকারের কথা জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। সরকারের বিরুদ্ধে একটা চক্র রয়েছে যে তার ইমেজ এবং এই ভালো কাজটি যাতে নিন্দায় পড়ে, এরকম একটি চক্র এই ধরনের 2-1টি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখার আবশ্যকতা রয়েছে। জেলা প্রশাসক এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, মানবিক সহায়তার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর কার্যালয় ও আইসিটি বিভাগের অধীনে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কিছুই জানে না। তালিকা করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি, কিন্তু এই কাজটা সম্পন্ন করেছে হলো প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আইসিটি ডিপার্টমেন্ট। পরে আর আমরা কে টাকা পেলো কে পেলো না, আমরা আসলে আমাদের কাছে কোনো নথিও নাই, আমরা ওইটা জানি না। কুড়িগ্রামে 83,367 জন উপকারভোগী রয়েছেন। এদের 66,748 জন কমপক্ষে একবার সহায়তা পেয়েছেন। 1,619 জন এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দেশ সংবাদের এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 500 পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি সাবেক হুইপ অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ারের সভাপতিত্বে এই আলোচনা সভা শেষে বেগম জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী সিনোফার্মের টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Supply chain of vaccine will be maintained. I'd also like to congratulate Sinopharm International Corporation in SEPTA Vaccine Limited for being a part of this historic event and wish them every success. I also acknowledge the amazing and relentless work that is being done by the Ministry of Health and Family Welfare. There have been many critics. কথা বলতে খুব সহজ, কথাবার্তা খুব সহজে বলা যায়, কাজের সময় গেলে ঝামেলা। আমরা we work as a team and so far I must say we did better than many countries and pray for us so that এই কোভিড সমস্যা আমাদের দেশ থেকে জুড়ে যায় আর আমরা জানি এই আবার নর্মাল জীবন পালন করতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের দোয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সিনোফার্মের টিকা দেশে উৎপাদনের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে চরাঞ্চলের মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে রাজশাহী 1 বিজিবি ব্যাটালিয়ন। পদ্মা নদীর চর খানপুর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার আনোয়ার লতিফ খান, রাজশাহী 1 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাকারিয়া আজম। অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণে বাড়তি ফি কমানোর দাবিতে বরিশালের সদর রোড অবরোধ করে দুটি কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই রোড অবরোধ করায় পুরো নগরীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। পরে কলেজ শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর 1:30টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, করোনার কারণে দীর্ঘ প্রায় 17 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসও হয়নি, অথচ হঠাৎ করে সম্মান দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের ঘোষণা দেওয়া হয়েছে। কলেজ বন্ধ থাকলেও ফর্ম পূরণ বাবদ মোটা অঙ্কের ফি নির্ধারণ করা হয়েছে।
দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Li Jiming, Ambassador of the People's Republic of Bangladesh. So thank you for coming to this occasion in the signing ceremony and for the help that you have been rendering, your country, China, has been rendering. So thank you very much for all the services that you have rendered so far. And our friendship will strengthen in days to come. With us we have Mr. Abdul Muqtadir, Chairman Incepta Vaccine Limited, who has been doing a wonderful job in the pharmaceutical sector, having one of the best companies in Bangladesh, serving the people of Bangladesh, even during in this COVID situation. He has got a very wonderful, a good production line of vaccine, which I have also visited. So thank you for taking the initiative of producing vaccine here. We are with our Professor Abul Bashar Khurshid Alam, Director General of Health Services, Director General of Drug Administration, and also on the other part of China, we have honorable dignitaries who have delivered their speech, especially the Ambassador of Bangladesh in China, Mr. Mahbub Zaman, and also Mr. Cheng Song, Deputy Director General, Department of Asian Affairs, and also our special thanks to Mr. Li Xingzhen, Chairman Sinopharm. Thank you for extending your help, extending the cooperation to produce vaccine in Bangladesh. I also extend my gratitude to Mr. Yang Xiaoming, President Sinopharm, and Mr. Li Ken, President China Sinopharm International Corporation. And thank you all who are sitting in front of us for a long time, and also the media personalities who are covering this occasion. দেশে চীনের সিনোফার্ম টিকার উৎপাদনের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশের হয়ে কাজ করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বেলেটাঙ্গা বাজারে এই কর্মসূচির আয়োজন করে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। ওই এলাকায় 2000 মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে। দেশ সংবাদের এই পর্যায়ে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। সাতক্ষীরায় আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশাশুনি ও শ্যামনগর উপজেলা। বেশিরভাগ স্থান থেকে বানের পানি নেমে গেলেও এখনও তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন ও সবজি ক্ষেত। কৃষি বিভাগ বলছে এই জেলায় প্রায় 17 কোটি টাকার কৃষি পণ্যের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে আমন বীজ বিতরণ করা হচ্ছে। নিউজ 24 দেশ সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।